রাহাত শরীফ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো, ভাই কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, বলেন। হ্যাঁ, তো অ্যা কিভাবে শুরু করব বুঝতে পারতেছি না। এটা আমার ফার্স্ট লাইভ। তো আমি আপনাকে একটু ২ মিনিটে আমি আপনাকে প্রশ্নটা করতেছি, হ্যাঁ? প্রশ্নটা হলো এরকম যে যেমন ভাইয়া আমরা ছোট থেকে আস্তে, আস্তে যখন বড় হই তখন কিন্তু আমরা ফার্স্ট এ আমাদের বাবা-মাকে চিনি, তাই না? তো বাবা-মাকে চেনার পর তারপর আস্তে, আস্তে আমাদের আশেপাশে সবাইকে আমরা আস্তে, আস্তে চিনতে পারি, বুঝতে পারি, শিখতে পারি। হ্যাঁ? প্রকৃতিটিকে চিনি। তারপরে এরপর আস্তে, আস্তে আমরা বড় হই। হ্যাঁ? একসময় আমরা বৃদ্ধ হয়ে যাই তখন আমরা ভাবি যে কি করব? হ্যাঁ? তো এরকম একটা। তো আপনি মানে নাস্তিকতা যেটা যে নাস্তিক আপনারা বলেন যে মৃত্যুর পর কিছু নাই। হ্যাঁ? তো মৃত্যুর মৃত্যুর পরে পর কিছু নাই, এটা আমরা আমরা কে বলেছে একটু যদি বলতেন। না, না মানে মৃত্যুর পর যে কিছু নাই এরকম না যে মৃত্যুর পরে আপনার আছে তো ভাই, মৃত্যুর পরে আছে তো ভাই। মৃত্যুর পরে একটা শেওড়া গাছের পেত্নী আপনার মানে পেছনে আইসা আপনার মানে পাছা ধইরা দুলায়, দুলায় ড্যান্স হ্যাঁ, করবে, ভাই বুঝছেন? আমি কিন্তু ভাই আমি আসলে সরি কারণ না, আমার না, না। নামটা আমি আপনাকে বলতেছি তো, কথা শুনেন। একটা শেওড়া গাছের পেত্নী আসবে আর একটা মামদো ভূত আসবে। এরা আপনারা ৩ জন মিল্লা পুষ্পা গান ছাইড়া ডিংচা, 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 ডিংচা করে নাচবেন। আমি হ্যাঁ? এক্স মুসলিম, হ্যাঁ? আমি আচ্ছা, আসলে যেটাই হন সেটাতে আমার না, না কিছু যায় আমার আসে না। আসলে ইসলামের উপর মনোযোগ শোনেন, আছে তো শোনেন, শোনেন, শোনেন রাহাত শরীফ, আপনি এক্স মুসলিম হন, হিন্দু হন, মুসলিম হন, সেটা আমাদের লাইভে আমরা কখনো জানতেও চাই না যে আপনি কি। আপনার যে কথা, সেই কথার উপরে আমরা আলোচনা করি। আপনার পরিচয় এখানে একটা অপ্রয়োজনীয় জিনিস। আপনার পরিচয় আমরা জানতেও চাই না। কেউ আমরা কখনো দেখবেন আমাদের লাইভে আমরা কখনো জানতেও চাই না। আপনার ভাই আপনি কি মুসলিম নাকি এটা জানতেও চাই না। না ভাইয়া সরি আপনাকে এই আসলে জিনিসটা আমার বলছি, ফার্স্ট টাইম ছিল তো এই এজন্য জিনিসটা বলছি যে আপনাকে আমি বললাম যে ভাই মৃত্যুর পরে ধিনকা চিকা ধিনকা চিকা একটা গান গান বাজবে, এখানে আমরা ডিস্কো ড্যান্স করবো সবাই মিলা। অনেক সুন্দরী সুন্দরী মানে হলিউডের এবং বলিউডের অনেক নায়িকাও সেখানে থাকবে, আমরা ধিনকা চিকা নাচ করবো, হ্যাঁ? মরার ভাইয়া পরে ২ টা এটা হবে। আরেকটু ২ টা মিনিট দিতে পারবেন আমাকে? তাহলে আমি আরেকটু মানে সুন্দর করে বুঝিয়ে বলতে পারতাম এখন আপনাকে। এখন এখন এই যে মরার পরে যে আপনার আপনি যে এসে বলেন ভাই ভাই মরার পরে যে কিছু নাই, এটা যে আপনারা বললেন, কোথায় বললাম? আমি তো বললাম যে আমরা ধিনকা চিকা ড্যান্স করবো, হ্যাঁ, মরার পরে ভাইয়া ২ টা সুন্দরী মিনিট সুন্দরী নায়িকাদেরকে নিয়ে। And আমার কথাটা তো যদি আমি এরকম একটা দাবি করি তাহলে তো সেই দাবিটাকে কি আপনি একসেপ্ট করবেন? ভাই ২ টা মিনিট আমি আর না, ২ টা না, মিনিট পর আপনাকে যেটা যেটা জিজ্ঞেস করছি সেটা আগে একটু বলেন। আমি যে দাবিটা করলাম সেটাকে কি একসেপ্ট করছেন কিনা? ভাই সত্য এটা কিনা যদি এটা? যুক্তিসঙ্গত হয় তাহলে তো অ্যাকসেপ্ট করা যায়। আর কি 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 হয়? না আপনি যদি যুক্তিসঙ্গত যেমন একটু আগে আপনার আরেকটা আমি লাইভ দেখতেছিলাম সেটা ছিল ৫ মাস আগের। হ্যাঁ, লাইভ মানে আমার কাছে ফোর্সে আসলো। তো ওটাতে দেখতেছিলাম যে আপনি বলছিলেন যে আমাদের ব্রেইন যখন মানে আমরা যখন মারা যাই তখন আমাদের যখন মাটি দেওয়া হয় তখন আমাদের নিউরন সব ব্রেইনের সব নিউরন শেষ হয়ে যায়। তারপর মানে শরীর পচে যায় এক কথায়। হ্যাঁ, এরকম এগুলো একটা। তো বিজ্ঞানের কথা ভাই। আমরা বিজ্ঞান-টিজ্ঞান মানি না। হ্যাঁ? আমরা ওই সমস্ত বিজ্ঞান-টিজ্ঞান যুক্তি-টুক্তি গুলো মানি না আমরা। আমরা ভাই ড্যান্স করব ভাই। হ্যাঁ? ধিঙ্কা চিকা ড্যান্স করব। হ্যাঁ, এখন আসলে আমি আপনি কিন্তু ওটার জন্য কিন্তু আপনার লাইভে আসিনি। আমি কিন্তু লাইভে আপনার সাথে অনেকদিন কথা বলার চেষ্টা করতেছি ভাই। হ্যাঁ, তো কিন্তু আপনি যদি আমার কথাটা মানতেছেন না কেন সেটা তো আমাকে বলেন। জাস্ট সেটার উত্তরটা দেন। কেন মানতেছেন না আমার কথা? আমার দাবিটাকে আপনি মানছেন না কেন সেটা বলেন। আচ্ছা ভাই ভালো থাকেন তাহলে। আপনার সাথে কথা বলে আচ্ছা, ঠিক আছে ভাই। ভালো থাকেন, আপনিও ভালো থাকেন। বিদায় জানাচ্ছি। মানে বুঝে না, এরা যদি না বুঝে আমার মানে পয়েন্টটা না বুঝে, মৃত্যুর পরে কি আছে এটা তা যদি পয়েন্টই না বুঝেন তাইলে আলোচনা কিভাবে করব? আচ্ছা, পরের জনকে যুক্ত করি। আ চুনা হাগা মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। উনি যে বললেন যে এক্স মুসলিম, আসলে উনি এক্স মুসলিম আমার মনে হয় না যে এক্স মুসলিম। এক্স মুসলিম যদি উনি হইতেন হুম। পড়ালেখা করে তাহলে এই ধরনের আজগুবি প্রশ্ন উনি এখানে এসে করতেন না। ঠিক আছে, যেটাই হোক মানে কে কি ভাই সেটা দিয়ে আমাদের আসলে কিছু যাই আসে না। আমরা যেটা আ যে আপনি মুমিন হন, তমিন হন, হিন্দু হন, মুসলিম হন, আপনার কথা থেকে আমরা আলোচনাটা করি। হ্যাঁ ভাই, আপনি বলেন তাহলে। না, অনেকদিন ধরে আপনাদের কথাবার্তা শুনি। তো অনেক আগে একটা লাইভ দেখছিলাম, আপনি তারপরে ওই মাতুব্বার ভাই, তারপরে ফারাজ ভাই, অমিত ভাই সবাই ছিল। তো লাইভে একজন ছিল মুমিন, তার নাম হচ্ছে আলামিন। হুম, আপনার মনে আছে কিনা, ২-৩ বছর হয়ে গেছে লাইভটা। তো সেখানে হজরত আয়েশার বয়স নেই আচ্ছা। যে এবং এখানে বলা হয়েছিল যে ইসলাম আসলে বাল্য বিবাহ এটাকে সাপোর্ট করে কিনা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ তো মনে আছে। আপনারা ওই যে হ্যাঁ, কি যেন একটা YouTube চ্যানেল চালায় সেই আলামিন, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, তো বলেন। মানে ওই লাইভটা আমি ৩ ঘন্টার মতো আপনারা করেছিলেন, আমি শুনছিলাম। মানে সে সময় আমি এতটা মানে ইসলাম বিষয়ে অতটা মানে জানতাম না, আপনাদের হাত ধরে সূচনা আর কি। তো ওই লাইভটা শোনার পরে বুঝতে পারলাম যে আসলে মুমিনদের আসলে কি এদের মানে জ্ঞান বুদ্ধি বা এরা কি ধরনের রিসার্চ করে। আপনারা এমন ভাবে কথাগুলো রেফারেন্স সহকারে বলছিলেন, সেদিনই আমি কিন্তু মনে করেন যে আসলে ইমান হারাই ফেলছিলাম।
এমন একটা অবস্থা। নাউজুবিল্লাহ, আপ- নাউজুবিল্লাহ। আপ- আপ- আপনি ফারাজ ভাই, তারপরে ওই যে অমিত ভাই, সবার কথাই শুনছিলাম। সবাই এমন ভাবে রেফারেন্স গুলো দিয়েছিলেন, তখন উনি লাস্টে বলছিলেন যে আমাকেও আর একটু রিসার্চ করতে হবে, করে দেখতে হবে। হুম। তো আসলে অনেকদিন ধরে শুনি এই ধরনের মুমিনকে নিয়ে এসে যদি লাইভ টাইপ করেন তাহলে আর একটু ফলপ্রসূ হয় আর কি। তাছাড়া না, আমাদের দরজা সবার জন্য খোলা ভাই, আমাদের দরজা সবার জন্য খোলা। আমরা সবাইকে দরজা খুলে রাখছি সবার জন্য। সবার যদি ভদ্র মুমিন আসে, ভদ্র মুমিনের সাথে আমরা ভালোভাবেই কথা বলবো। কেউ যদি রেফারেন্স দিয়ে আমাদের সাথে আলোচনা করতে চায়, তাদের সাথে তো আমরা ৩-৪ ঘন্টা, ৫ ঘন্টা, এক মুশফিক মিনার নামক এক মুমিনের সাথে আমাদের ৭ ঘন্টা পর্যন্ত কথা হয়েছে, ৭ ঘন্টা পর্যন্ত বিতর্ক হয়েছে। জি এরকম জি জি, রেকর্ড আছে। হ্যাঁ, এরকম মুশফিক মিনারের সঙ্গে আপনার অনেক লাইভ দেখছি। হ্যাঁ। তো উনিও অনেক আমাদের দরজা খোলা। এখন যদি মুমিনরা যদি না আসে, এখন আমরা সমস্ত এখন যেটা আমরা করি যে সমস্ত ভিডিও, সমস্ত রেফারেন্স সব একসাথে করে রাখছি। আসলেই ধরবো। যেখান দিয়ে পলাইতে যাবে সেখান দিয়ে ধরবো। হ্যাঁ? কোন জায়গা দিয়ে আর ফাঁক-ফোকর রাখি নাই। এখন আর এই কারণে মুমিনরা এখন আর আসতে চায় না ভাই। মুমিনরা আসতে না চাইলে আমরা কি করতে পারি বলেন? তারপরে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ওই যে এম কে হাসান নামের একটা লোক, এর আগে আপনি ওর লাইভে যুক্ত হয়েছিলেন। হুম, হুম। তো উনি নাকি ক্লেম করে যে আপনি নাকি কথা বলতে বলতে লাইন কেটে দিয়ে পালিয়েছিলেন এম কে হাসানের থেকে। উনি তো ওই যে তানভীর, এম কে হাসান, রুহুল আমিন সিরাজি, এরা হচ্ছে এই বৈঠকগুলা ওরা লাইভে এসে করে। এটা তো সমস্যা নাই তো। তারপরে ধরে নেন যে ঐদিন আমি লাইন কেটে পালায় গেছি, সেটাও ধরে নেন। কিন্তু তারপরের লাইভেই তো আমি গিয়ে তাকে বলছিলাম আমাকে যুক্ত করেন, যুক্ত করেন। সেই লাইভে তো আমাকে যুক্ত করে নাই। এরপরে তাকে আমি বহুবার করে তাকে আমি লিখছি যে আমার লাইভে আসেন অথবা আপনার লাইভে আপনি করেন। আমি আসতেছি। অসুবিধা কি? আমি আবারও আসবো। আমরা দরকার হইলে আপনারা ৩-৪ জন থাকেন, সেখানেও আসবো। তারপরে তো সে লাইভ ছেড়েই ভাই চলে গেল। লাইভ-টাইভ ছেড়ে পলায় গেল। এখন তারে নিয়ে নাকি মানে লোকজন ঠাট্টা মশকরা করে, রাস্তাঘাটে নাকি তারে ঢিল মারে। তারে নাকি ওই মদন বইলা ডাকাডাকি করে, তারে নিয়ে নাকি ট্রল করে। এখন এই কারণে সে রাইগা মাইগা কান্নাকাটি করে একদিন লাইভ কইরা বলছে, আমারে সবাই মিলে আমারে ট্রল করে, সবাই মিলে আমারে মানে ইয়া করে, এগুলো বইলা কান্নাকাটি করে সে লাইভ থেকে চিরবিদায় নিল। ভাইয়া কি করব ভাইয়া? না আসতে চাইলে কেউ কথা বলতে না চাইলে কি করব ভাই? ইদানিং এখন আর ওনার লাইভ দেখি না। তারপরে ওই যে আরেকটা বেয়াদব ছিল, ওই যে রুহুল আমিন সিরাজি, সব সময় মনের ভিতরে জিহাদি জোশ তার ভিতরে থাকতো। তার বয়সটা অনেক কম, কিন্তু আপনি যখন কথা বলতেন তখন দেখতাম যে ও অনেক উশৃঙ্খল, বেয়াদবি ভাবে বাচন ভঙ্গি করে আপনার সঙ্গে কথা বলতো। কিন্তু তারপরে আপনি কন্টিনিউ করতেন, যেগুলো দেখে আসলে আমাদেরও বিরক্ত লাগতো, যে এত পাত্তা দেওয়ার বা দেওয়ার কি আছে। হ্যাঁ, এই চুনাহাগা মুমিনদের সাথে আমরা অনেক আলোচনা করার চেষ্টা করেছি। তাদেরকে ভদ্র করার চেষ্টা করেছি। তাদেরকে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করেছি। কিন্তু তাদেরকে দেখা গেছে তাদের কিছু মানে কুত্তার লেজ থাকে, সেগুলো আসলে কখনো সোজা হয় না। মানে এই কুত্তার লেজগুলারে আমরা তেমন একটা পাত্তা দেই না। যদি এখানে কোনো মানে সত্যিকারের আলোচক আসতে চান তাহলে তাদের জন্য দরজা খোলা আছে। তারপরে ওই যে আরেকটা লাইভে ওই রাহুল আমিন, ওই যে ভারতে যেটা, হ্যাঁ, ব্রাদার রাহুল আর কি। তো ওই ব্রাদার রাহুল দেখলাম যে আসাদ নূরের সাথে ডিবেট করতে গিয়ে তো একটা পর্যায়ে ওই যে বয়স নিয়ে, আয়েশার বয়স নিয়ে ওখানে বলে ফেললো রাহুল তত্ত্ব আর কি, যে শশা শশা এবং খেজুর, শশা শশা কি এবং খেজুর খাওয়াইয়ে নাকি হচ্ছে বাচ্চা মোটা বাচ্চা মেয়েদেরকে নাকি পাকানো যায়। মোটা তাজা করে নাকি? শশা খেজুর খান মোটা মোটা তাজা তাজা। করে, স্নান নেওয়ার জন্য মোটা তাজা করে শশা খেজুর। এদের নলেজটা কি, বা এরা কি ধরনের চিন্তা ভাবনা করে, আমি তো এই জিনিসটা মাথায় ধরি না। এখন পর্যন্ত ওই যে আফগানিস্তানে দেখলাম যে 6 বছরের মেয়েদেরকে হচ্ছে ওই বুড়া বেটা হচ্ছে বিয়ে করছে। তো এখন বাংলাদেশেও কিন্তু শুরু হয়ে গেছে যে বাল্য বিবাহ জায়েজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে তো অনেক আগেই শুরু হয়ে গেছে। প্রেস ক্লাবে তারা মিছিল-টিছিল করছে, এগুলো নিয়ে সভা সমাবেশ করছে। বাল্যবিবাহ দিতে হবে, বাল্যবিবাহ নবীর সুন্নত। এগুলো আমরা অনেকবার দেখাইছি। সেই রেফারেন্স গুলা, দলিলগুলা। কিন্তু ভাই মানে মুমিনদের তো মানে কোনো মানে মানে ন্যূনতম মানবিক বোধ এগুলা তো নাই। নাইলে একটা বাচ্চাকে বিয়ে করতে চায়, এটা কেমন কথা? এটা মানে একটা তো মানে বুকেও তো একটা মোচড় দেয়, তাই না? তারপরে আবার কত ধরনের মানে বের করার চেষ্টা করি যে যেসব দেশে হচ্ছে গরম গরম প্রধান যে দেশগুলো, সেই দেশে নাকি হচ্ছে মেয়েদের হচ্ছে মেয়েরা নাকি তাড়াতাড়ি পেকে যায়। হ্যাঁ, মেয়েরা সেখানে আম কাঁঠাল তো ওই যে গরমে একটু রোদ বেশি করে দিলে আগে আগে পাইকা যায়। ওরে ভাই রে কি যে যুক্তি রে ভাই, এগুলা কি যুক্তি রে ভাই? আম কাঁঠাল পাকনের মতো তাহলে রোদে শুকা দিমু, তাহলে মেয়ে হইলে বাচ্চা মেয়ে হইলে রোদে শুকা দিমু, তাহলে দ্রুত পাকবে নাকি? তো এরা এই ধরনের যুক্তি কিভাবে খাড়া করে আমি বুঝি না, যে কোনো ধরনের কোনো অথেন্টিক কোনো সোর্স থেকে যদি এরা বলতো তাহলে তো মানতাম যে না ঠিক আছে, কোনো একটা পেপারে এই ধরনের কথা লেখা আছে। কিন্তু তারা নিজেরা এই জিনিসগুলা হচ্ছে বানায় ওই ইউটিউবে প্রচার করে যে না 8 বছর, প্রচারিত যে একটু মানে চক্ষু লজ্জা পর্যন্ত থাকা উচিত একটা মানুষের, যে একটা মানুষ যে মানে চক্ষু লজ্জা পর্যন্ত না, একটা বাচ্চা মেয়ে বিয়ে করতে চায়, এটা মানে এইটা তো একেবারে চক্ষু লজ্জাহীন একটা কাজ, তাই না? তো আমাদের প্রত্যেকেরই তো বাসায় হয়তো আমাদের খালাতো বোন টোন বা খালা মানে বোনের মেয়েটে, ছোট বাচ্চা মেয়ে প্রত্যেকের বাসায় থাকে, দুই চার জনকে দেখা যায়, দেখি আমরা। মানে এদের বয়স হ্যাঁ দেখে হ্যাঁ। না, এরা 5-6 বছর, 7 বছর, 8 বছর বয়স, এদেরকে এরা দেখে না, এদেরকে দেখে ওদের কিভাবে এই জিনিসটা মাথায় আসে যে এদেরকে এখন বিয়ে দিতে হবে? এগুলা কি রে ভাই, এগুলা মানে খুব ডিসগাস্টিং ব্যাপার।
কিন্তু ওই যে যারা মডারেট মুসলিম আছে তারা মনে করেন যে আরো এরা ক্ষতি করছে, ধর্মের ভিতরে ঢুকে এরা আরো বেশি ক্ষতি করছে। তারা এই জিনিসগুলোকে এড়াই যাচ্ছে, বলছে ওই অনেক দিন আগে করছে, 1400 বছর আগে তখন এই ধরনের কোথায় ছিল, রবীন্দ্রনাথ করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করছে, মানে নানা রকম এরা হচ্ছে ইতিহাস তুলে ধরে ধরে ওইটাকে জায়েজ করার হচ্ছে চেষ্টা করে। কিন্তু রবীন্দ্রনাথ বা তারা শেখ মুজিবুর রহমান কেউই নিজ ইচ্ছায় গিয়ে বিয়ে করে নাই, তাদের পরিবার থেকে দেওয়া হয়েছিল, তাদের পরিবার থেকে মানে তাদের বাপ মা ঠিক করছিল। তারা নিজেরাও সে সময় ছোট ছিল, তারা নিজেরাও অপ্রাপ্তবয়স্ক ছিল, তারা নিজেরাও ছোট ছিল, কম বয়স ছিল। তা এই কারণে তাদের তাদের কাজটাকে আমরা অপরাধ হিসেবে গণ্য করতে পারি না। কিন্তু মোহাম্মদ তখন 50 বছর বয়সী একটা বুইড়া খাটাস, সে নিজ ইচ্ছায় নাচতে নাচতে এই মানে আবু বকরের বাচ্চাকে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে নাচতে নাচতে। হ্যাঁ, কত বড় খাটাস কিন্তু সে। ওই মুহাম্মদের যে মেয়ে এই ফাতিমা, হ্যাঁ, তাকেও তো বিয়ে করতে চাইছিল হচ্ছে হ্যাঁ, আহ, আবু এটা বকর ওমর দুজনেই চাইছিল, আবু বকর সে ওমর, দেয়নি। দুজনে তো বিয়ে করতে চাইছে। কিন্তু সে হ্যাঁ, বলছিল না, আমার মেয়ে এখনো পাকে নাই, কেবল 14 বছর কি 13 বছর চলছে, এখনো বিয়ের বয়স হয় নাই। চিন্তা করে হ্যাঁ। দেখেন যে কি 6 বছরে ধরনের তুমি বিয়ে একটা করতে পারো? তুমি 6 বছরে বিয়ে করে লাইছো, আর তুমি এখন 14 বছরে বিয়ে দিবা না? আমি নিজে থেকে দেখছি। মানে তারটা ঠিক আছে, মানে তার কাঁঠাল এখনো পাকে নাই, কিন্তু অন্যের গাছের কাঁঠাল এটা হচ্ছে পেকে গেছে। কিন্তু এখানে তো আবহাওয়া তো একই, তাই না? আবহাওয়া তো আর চেঞ্জ হয় নাই। ওখানে তো তার মেয়ে তো ওই একই আবহাওয়াতেই তো বড় হয়েছে। তাহলে এখনো তখন পাকলো না কেন? হম। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে মুসলমানদের ভিতরে যে এতটা যে দল, শিয়া, সুন্নি, ওয়াহাবি, তারপরে নানা রকম আছে না, যে কাদিয়ানি, সুদিয়ানি, যত রকম, যে এই যে এত দল, এই দল হওয়ার কারণটা কি? এর পিছনে ভাই সেই যতটুকু আমি এগুলো তো সেই শুরু থেকেই কামড়াকামড়ি চালু হয়ে গেছে। খিলাফত আমলে এই কামড়াকামড়ি ভাই চালু হয়ে গেছে। এগুলোর তো কামড়াকামড়ির শেষ নাই। আপনি যদি খিলাফত আমলটাই ওই ৪ খলিফা, ১ম যে ৪ খলিফা, সেই ৪ খলিফার ইতিহাস সেখানেই দেখবেন ৩ জনে মেরে লাইছে। হ্যাঁ? ২ জনে মারছে হচ্ছে মুসলমানরা। তারপরে হচ্ছে কামড়াকামড়ি শুরু। আয়েশা আলীর যুদ্ধ। তারপরে এইটা যুদ্ধ, সেটা যুদ্ধ, হাসান হোসেন, আলীরে মাইরা ফেলা। এগুলো তো ভাই সেই শুরু থেকেই কামড়াকামড়ি চলতেছে। মানে কি একটা এ- এ- আছে। না, এখন প্রত্যেকটা দলই তো মনে করেন যে নিজেকে হচ্ছে সঠিক বলে দাবি করে, যে আমরা সঠিক, ওরা কাফের, এরা হ্যাঁ, সঠিক, ওরা কাফের। তো হ্যাঁ। আসলে এই সমস্যাটা কোথায়? মানে সমস্যা কি হাদিসে, মানে পরস্পর বিরোধী কথা এটা নাকি? এই সমস্যা ওই যে মোহাম্মদ মানে ভেজাল করে রেখে গেছে, বিভিন্ন ধরনের ভেজাল করে রেখে গেছে। আপনি একটা লেখা আছে, ইয়াটা পড়েন, ফাতিমার ঘরে ওমর, আমার একটা লেখা আছে, এই লেখাটা আপনি একটু ভালো করে পড়েন, এখানে অনেক কিছু পাবেন আপনি। তারপরে ওই যে কি বললেন, ফাতেমার ঘরে? ফাতেমার ঘরে ওমর, এই লেখাটা আপনি পড়তে পারেন, সংশয়.com এ আছে, এখানে সবকিছু অনেক কিছু বর্ণনা করা আছে এটার ভিতরে। আমি পড়ি আপনাদের নাস্তিক.com এর বেশ কিছু বই, ওই যে আপনি দিয়েছেন যে শয়তানের যে জবানবন্দি, আরো জালি মাতব্বরের বইগুলো আমার সবচেয়ে ফেভারিট আপনার হুম, এর হুম। ভিতরে। তারপরে যদি একটু বলতেন যে আসলে কোথা থেকে শুরু করব মানে পড়াটা, মানে গোছাই আর কি, দর্শন, বিজ্ঞান, এই বিষয়গুলো পাই টু পাই কিভাবে পড়লে মানে বিষয়টা বোঝা যাবে, যদি সবার একটু প্রথমে সাজেস্ট। আপনি যেটা পড়া পড়া উচিত সেটা হচ্ছে সংশয় জ্ঞান কোষের ভিতরে ঢুকে যুক্তিবাদ বিষয়ে যে কয়টা লেখা আছে সব কয়টা আগে পড়ে ফেলেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সংশয় জ্ঞান কোষ পাতাটার ভিতরে ঢুকবেন, সেখানে গিয়ে যুক্তিবাদ বিষয়ে যে চ্যাপ্টারটা আছে সেটাতে যে কয়টা আর্টিকেল আছে সবগুলো পড়ে ফেলেন। এটা জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, না, তারপরে ওই যে বই যদি বলতেন যে বই কোনটা এটা আগে পড়েন। শেষ করেন, তারপরে আপনি বই আছে, বই আপনাকে পরে আস্তে আস্তে দেওয়া যাবে। আপনি আগে এটা পড়ে শেষ করেন, যুক্তিবাদ, যুক্তি কাকে বলে, যুক্তিবাদ কি, লজিক্যাল ফ্যালাসি কি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া। না, এগুলা পড়ছি আমি, আপনার ওই লজিক্যাল ফ্যালাসির পুরো বিষয়গুলো পড়ছি। তাহলে আপনি আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে দেখেন, ওখানে অনেক বই আছে, ফিলোসফির উপর অনেক বই আছে, সেগুলো আপনি পড়তে পারেন। হুম। ঠিক আছে, তাহলে ভাই আপনাকে বিদায় জানাই আজকে। আর একটা আপনাকে আসলে সাজেশন দিই, সাজেশন বলতে ভুল হবে, সাজেশন দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, তারপরেও একটু বলি আপনাকে, লাস্ট কথা আর কি বলে আমি বিদায় নিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, বলেন। সেটা হচ্ছে যে এই যে মুমিনরা যখন আপনার সঙ্গে এই কথা বলতে আসবে, তখন এর আগে যখন আমি লাইভ দেখতাম, 1 বছর আগে বা 2 বছর আগে যখন লাইভ গুলো আপনি করতেন, তখন আপনি মুমিনদেরকে কথা বলার একটা সুযোগ দিতেন। কিন্তু ইদানিং আমি দেখছি যে এক কথা বলার আগে আপনি আর একটা কথা বলছেন, যার কারণে আমরা মানে মুমিনদের যে যুক্তি, এই যুক্তিগুলো আমরা একটু শুনতে পাচ্ছি না, মানে আমরা যে একটু বিনোদন নিব সেই বিনোদনটা আমরা পাচ্ছি না। তাদেরকে একটু বলতে দিন, অসুবিধা নেই, কিন্তু ভাই আমরা আমি শুনি তো তাদের এই কথা। জিনিসগুলো তো আমি তো জানি যে এই বেটা কি বলবে, হ্যাঁ, এই বেটা যে কোন দিকে যাচ্ছে এটা তো আমি জানি ভালো করে, আমার তো অভিজ্ঞতা আছে এই বিষয়ে, আমার তো একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে এই বিষয়ে। এই কারণে যদি সে মানে এত বছর লাইভ করার পরেও যদি একজন সঠিক করে কথা সেন্টেন্স মেক করতে না পারে, ও যদি উল্টাপাল্টা কথা বলে, একজন মনে করেন এসে বলল, ভাই আপনি এখন নাস্তিক ধর্মে এইটা আছে, ভাই নাস্তিক ধর্ম আবার কিনা? হ্যাঁ, এখন ওরা আমি ওরা আমার আটকিতে হবে না, তুই বেটা নাস্তিক ধর্ম আবার কই পেলি? হ্যাঁ, এটা ওই যে এটা একটা কি আমি বলতে দিব এক ওরা কি আমি মানে ছেড়ে দিব যে তুই যা, মানে যা ইচ্ছা বল?
এত তো ভাই সোজা না। আমার লাইভে ভাই এগুলা ছাড়বো না ভাই। এগুলা বলতে হইলে অন্য লাইভে গিয়ে বলুক, যা ইচ্ছা বলুক, অন্য লাইভে করুক। আমি ভাই এগুলা সহ্য করব না। আমার লাইভে আইসা একজন এসে বলবে, "ভাই আপনি কি নাস্তিক্য ধর্মে অমুকটায় আছে নাকি অমুকটা নাই? এটা কি হালাল নাকি হারাম?" আরে বেটা তুই নাস্তিক্য ধর্ম পাইলি কোথায় তুই? আগে তো এখানে ওরা চাপ দিয়ে ধরতে হবে। তুই নাস্তিক ধর্ম পাইলি কোথায়? এরপরে এটার উত্তর না দিয়া তো তোরে আগাইতে দেওয়া যাবে না ভাই। হ্যাঁ? ওইখানে শেষ না হওয়া পর্যন্ত সামনের দিকে আগাইতে পারবে না। এরপরে যদি তার সেকেন্ড পার্টে যদি কিছু বলার থাকে সে পরের দিন আসুক, অসুবিধা তো নাই। আমার লাইভ তো খোলা থাকে। না, তারা কি তেনা পেছে সেটা আমরা দেখছি এই 3-4 বছর ধরে যে আপনাদের সঙ্গে আমি প্রতিটা লাইভ কিন্তু আমি শুনি, ঠিক আছে? যদিও লাইভ না দেখতে পারলেও পরে কিন্তু আমি ভিডিওগুলো দেখা যাচ্ছে চালু করে ইয়ারফোন হেডফোন কানে দিয়ে এগুলো শুনতেছি, শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম। মানে আপনার লাইভ কোনোটাই মিস করি না, সব লাইভ শোনা হয়। কিন্তু তারপরেও ইদানিং আমি এই বিষয়টা একটু লক্ষ্য করলাম, কেউ কেউ দেখা যাচ্ছে যে মানে অভিযোগ করছে যে আসিফ অভিযোগ মহিউদ্দিনের করুক, লাইভে যুক্ত অভিযোগ হয় করুক, কিন্তু অভিযোগ করুক। আমি এগুলো কেয়ার করব না, কেয়ার করি না ভাই। মানে যার ইচ্ছা অভিযোগ করুক। শুনতে ভালো না লাগলে কেউ শুনো না। আমি ভাই আমার লাইভে মানে ফালতু কথা বইলা পার পেয়ে যাবে একজন। এত এই সুযোগ আমি দিব না। তোর সব মানে ওই মুমিনের প্রত্যেকটা সেন্টেন্স ঠিকভাবে বলতে হবে, ঠিকভাবে বইলা আগাইতে হবে। এটা যদি আগাইতে পারে তাহলে তো ও আগাইতে পারবে। এছাড়া আমি যে আগাইতে দিব না ভাই। তো ওই যে আরেকটা লোক মুফাসসিল ইসলাম, ওর বিষয়ে মানে এর আগে দেখতাম যে ভালোই ইসলামের ব্যাপারে যুক্তি দিত ইসলামের বিপরীতে, কিন্তু ইদানিং দেখতেছি সে আবার মুমিনে পরিণত হয়েছে। আসলে এই লোকটার বিষয় কি একটু যদি ক্লিয়ার কি বলতে পারবেন? আসলে এই ভাই লোকটা এই কি সমস্যা নেই? পাগল লোক নিয়ে আমি আলোচনা করি না ভাই। পাগল পাগল টাইপের লোক যা ইচ্ছা করুক। এখন এখন আবার ওই যে মাজার পূজারী যারা আছে তাদেরকে প্রমোট করছে যে এটাই হচ্ছে আসল ইসলাম, সুফিবাদী যে ইসলাম। যা ইচ্ছা করুক। পাগল মানুষ। যা বলে বলুক না। এর তো মানে গুরুত্ব দেওয়ার কিছু নেই। ঠিক আছে ভাই, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানালাম। পরের জন